দেখ আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, এর যদি আমি এই ভেক্টর ফাংশনের লিমিট যদি বলতে হয় তাহলে তোরা এইচএসে পড়ে এসছিস এফ এক্স ফাংশানের লিমিট কখন না এফ এক্সটা যদি অ্যাপ্রোচ করে এলেতে অ্যাজ এক্স টেন্ডস টু সি, তাহলে সেই জিনিসটাকে লেখা হয় কীভাবে? এফ এক্সটা অ্যাপ্রোচ করছে এলেতে অ্যাজ এক্স টেন্ডস টু সি, সেটাকে লিখবো কীভাবে আমরা? না লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স ইজ ইকাল টু এল। এই তো করতিস এইচএসে দে। তাহলে এখানে ওই একই জিনিসই বলবো, শুধুমাত্র এখানে ফাংশনের বদলে কি হবে না ভেক্টর ফাংশন কনসিডার করব। তাহলে লিমিট অফ এ ভেক্টর ফাংশন যদি বলতে হয় তাহলে তোকে বলতে হবে এখানে যে আর ভেক্টর ইজ ইকাল টু, আমরা ধরে নিচ্ছি আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, এটা একটা ভেক্টর ফাংশন, বি এ ভেক্টর ফাংশন। এবার এই আর ভেক্টর টিটা ইজ ইকাল টু এফ ভেক্টর টি যদি একটা ভেক্টর ফাংশন, বুঝতেই পারছিস এখানে সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল টি, আমাদের এটাকে একটা সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল টি, সেই স্কেলার ভেরিয়েবল সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল টি এর আমি একটা ভেক্টর ফাংশন নিয়েছি আর ভেক্টর। আচ্ছা, এবার আমি যদি বলি এখানে যে এফ ভেক্টর টিটা অ্যাপ্রোচ করছে কোথায় না টু এ ভেক্টর এল ভেক্টর, if f vector t approaches to a vector l vector কখন না as t tends to t0, তাহলে আমরা কখন বলতে পারবো সেটা f vector টিটা l ভেক্টরে অ্যাপ্রোচ করছে as t tends to t0, এটা কখন বলতে পারবো না তোরা খেয়াল করে দেখ লিমিট x tends to c f x সমান l এইচএসে যখন পড়েছিলি তখন এর একটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল, মনে আছে সেই ডেফিনেশনটা? এর একটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন পড়েছিলি তোরা, কি পড়েছিলি? বা লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স সমান এল কখন বলতে পারবো? এফ এক্স ফাংশনের লিমিটটা এল কখন বলতে পারবো না সেই ডেফিনেশনটা ছিল যে ফর গিভেন এনি এপসাইলন গ্রেটার দেন জিরো, এপসাইলনটাকে এখানে যত ক্ষুদ্রই নিস না কেন দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ করসপন্ডিং ডেল্টা গ্রেটার দেন জিরো, যার জন্য কি হবে এবং যেটা ডিপেন্ড করবে এপসাইলনের উপর, যার জন্য কি হবে না মড অফ এফ অফ এক্স মাইনাস এল, এদের ডিফারেন্সটা হবে লেস দেন এপসাইলন, কখন না হয় নেভার জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। এটাই লিমিটের এপসাইলন ডেল্টা ডেফিনেশন পড়েছিলি, যেটা থার্ড সেমিস্টারে গিয়ে এই জিনিসটা জিওমেট্রিক্যালি ব্যাখ্যা যখন দেবো বা এটা কিভাবে হচ্ছে সেটা থার্ড সেমিস্টার অ্যানালিসিস যখন পড়বি তখন এটা জ্যামিতিকভাবে জিনিসটা বোঝানো হবে তখন। এখন শুধু এখানে বলে রাখবো এই ডেফিনেশনটা যেটা পড়েছিলি জাস্ট এই জিনিসটা বা এই ডেফিনেশনটা আমরা অ্যাপ্লাই করব ভেক্টর ফাংশনের ক্ষেত্রে। তাহলে আমরা এই এফ ভেক্টর টিটা আমরা এল ভেক্টরের দিকে অ্যাপ্রোচ করছে অ্যাজ টি টেন্ডস টু টি জিরো কখন বলতে পারবো না তখনই বলতে পারবো যদি করসপন্ডিং টু এপসাইলন গ্রেটার দেন জিরো, এখান থেকে লিখছি যে f vector t approaches to a vector L vector as t tends to t0 if corresponding to epsilon greater than 0 however small, যত ক্ষুদ্রই তুই এপসাইলনটাকে নিস না কেন however small there always exist, সবসময় পাওয়া যাবে একটা another positive number delta, যেটা কি হবে না যেটা এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট হবে সাচ দ্যাট মড অফ এফ ভেক্টর টি মাইনাস এল ভেক্টর, এই জিনিসটার মড ভ্যালুটা লেস দেন এপসাইলন, কখন বলতে পারবো না হোয়েন এভার জিরো লেস দেন মড অফ টি মাইনাস টি জিরো, এখানে দেখ পয়েন্টটা টি মাইনাস টি জিরো কি হয়ে যাবে না লেস দেন ডেল্টা। এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি না সেক্ষেত্রে তখন বলতে পারবো ওই এফ ভেক্টর টি মানে যেটা ভেক্টর ফাংশনটা ধরেছিলাম সেই ভেক্টর ফাংশনটা অ্যাপ্রোচ করছে টু দ্য লিমিট বা টু এ ভেক্টর এল ভেক্টর, কখন না হোয়েন এভার টি টেন্ডস টু টি জিরো, যখন টিটা টি জিরো দিকে অ্যাপ্রোচ করছে। এবং এই জিনিসটাকেই তখন আমরা সিম্বলিক্যালি বা সিম্বল দিয়ে কিভাবে লিখবো
না সিম্বলিক্যালি সেই জিনিসটাকে আমরা এক্সপ্রেস করব এইভাবে, লিমিট টি টেন্ডস টু টি জিরো এফ ভেক্টর টি ইজ ইকাল টু কত হবে এল ভেক্টর। ডেফিনেশন এক, সবই এক, শুধু এখানে ফাংশন দিয়ে পড়েছিলি, এফ এক্স ফাংশন দিয়ে বলা হয়েছিল, সেই ডেফিনেশনটাই এখানে ভেক্টর ফাংশন দিয়ে এলো, বাকি সবই এক। তাহলে এই কন্ডিশন যদি হোল্ড করে, ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো এফ ভেক্টর টি, এই যে ভেক্টর ফাংশনটা সেই ভেক্টর ফাংশনের লিমিটটা হবে এল ভেক্টর, হয় নেবার টি টেন্ডস টু টি জিরো, এবং সেটাকে লিখবো তখন এইভাবে। আচ্ছা, তাহলে এই গেল দেখ লিমিট অফ এ ভেক্টর ফাংশনের ডেফিনেশন। এবার আসি নেক্সট কন্টিনিউটি। কন্টিনিউটি বলতে কি বোঝায়? কন্টিনিউটি অফ এ ভেক্টর ফাংশন, কন্টিনিউটি অফ এ ভেক্টর ফাংশন কোথায়? না অ্যাট এ পয়েন্ট সি, অ্যাট এ পয়েন্ট সি, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ভেক্টর ফাংশনের কন্টিনিউটি বলতে কি বোঝায়? না দেখ, ওই একই জিনিসে আসবো আমরা। একটা ভেক্টর ফাংশন যদি মনে করে এরকম নিই, আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, তাহলে এই ভেক্টর ফাংশনটাকে বলা হবে ইজ সেড টু বি কন্টিনিউয়াস। কোথায়? না অ্যাট দ্য পয়েন্ট টি সমান সিতে। তখনই বলতে পারবো, তোরা ফাংশানে যখন কন্টিনিউটি পড়েছিলি তখন মনে করে দেখ, একটা ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটাকে অ্যাট এক্স ইজ ইকাল টু এতে সন্তত বা কন্টিনিউয়াস কখন বলা হতো? না লিমিট এক্স টেন্ডস টু এ, মনে করে দেখ যদি এফ অফ এক্স সমান কি হতো? এফ অফ এ লিখতে পারতিস। এবার এই জিনিসটাই আবার এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে পড়েছিলি। এই জিনিসটা যদি হোল্ড করতো, বা এই লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স সমান যদি এফ অফ এ লেখা যেত, অর্থাৎ এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুসের সাথে যদি এই লিমিটটা সমান হয়ে যেত, তাহলে এফ এক্সটাকে অ্যাট এক্স ইজ ইকাল টু এতে কন্টিনিউয়াস বলতে পারতাম। এর আবার এপসাইলন ডেল্টা ডেফিনেশনও ছিল, সেই এপসাইলন ডেল্টা ডেফিনেশন আমি যাচ্ছি না। তাহলে এখানেও কিন্তু সেই একই জিনিস, এই আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টিটাকে তুই কন্টিনিউয়াস বলতে পারবি ভেক্টর ফাংশনটাকে কোথায়? না অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, সেই পার্টিকুলার পয়েন্ট আমি নিচ্ছি টি ইজ ইকাল টু টি জিরো পয়েন্টে। কখন বলতে পারবো এই পয়েন্টে কন্টিনিউয়াস? না যদি ইফ লিমিট টি টেন্ডস টু টি জিরো এফ ভেক্টর টি ইজ ইকাল টু কি হবে? না এফ ভেক্টর টি জিরো, মানে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুসের সাথে টি জিরো, টি সমান টি জিরো পয়েন্টে ফাংশনাল ভ্যালুসের সাথে তোকে সমান হতে হবে লিমিটটাকে, এবং এই লিমিট অবশ্যই এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট না করলে এটা কখনোই, প্রোভাইডেড দ্যাট, এখানে এটাও লেখা ছিল দেখবি ডেফিনেশনে, যে প্রোভাইডেড দ্যাট এই লিমিটটাকে অবশ্যই এক্সিস্ট করতে হবে। লিমিট এক্সিস্ট না করলে এই জিনিসটা কখনোই এর সাথে সমান হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। তাহলে যদি এই কন্ডিশনটা হোল্ড করে বা এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এই ভেক্টর ফাংশনটাকে, ঠিক আছে, আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, যেটা একটা ভেক্টর ফাংশন অফ সিঙ্গল স্কেলার ভেরিয়েবল টি, সেই ভেক্টর ফাংশনটাকে আমরা অ্যাট টি জিরো পয়েন্টে কন্টিনিউয়াস বলতে পারবো। আচ্ছা, এবার যদি আমি এপসাইলন ডেল্টা ডেফিনেশনে আসি, তাহলে কি বলতে পারবো? না তাহলে এখান থেকে বলতে পারবো অর ইন আদার ওয়ার্ডস, এই জিনিসটাকেই আমরা তখন দেখ এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে লিখতে পারবো, ফর গিভেন এনি এপসাইলন গ্রেটার দেন জিরো, ফর গিভেন এনি এপসাইলন গ্রেটার দেন জিরো, ওই আগের মতন করেই বলতে পারবো যে হাউ এভার স্মল দেয়ার এক্সিস্ট এ স্মল অ্যানাদার পজিটিভ স্মল নাম্বার, দেয়ার এক্সিস্ট অ্যানাদার পজিটিভ নাম্বার, সেই নাম্বারটা কি? না ডেল্টা, যার জন্য কি হবে? না সাজ দ্যাট, এখানে দেখ লিখতে পারবো মড অফ এফ অফ টি মাইনাস এফ ভেক্টর অফ টি জিরো, এই জিনিসটা মড ভ্যালুটা হবে লেস দেন এপসাইলন। কখন? না হয় এবার জিরো লেস দেন মড অফ টি মাইনাস টি জিরো লেস দেন ডেল্টা। এটাই তোর কন্টিনিউটি দেখ এপসাইলন ডেল্টা ডেফিনেশন ছিল। তাহলে আমরা একটা ফাংশনকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি কন্টিনিউয়াস বলতে হয়, তাহলে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, প্রোভাইডেড দ্যাট দ্য লিমিট অন দ্য লেফট হ্যান্ড সাইড মাস্ট এক্সিস্ট। এই লিমিটটাকে অবশ্যই এক্সিস্ট হতে হবে, এবং এই লিমিটের মানটা যদি টি জিরো পয়েন্টে ফাংশন ভ্যালুসের সাথে সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে, এই ভেক্টর ফাংশনটাকে টি জিরো পয়েন্টে কন্টিনিউয়াস বলতে পারবো। আচ্ছা, এবার দেখ নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে তোর ডেরিভেটিভ, যেটা মেন এই চ্যাপ্টার জিনিস। ঠিক আছে, আমরা চ্যাপ্টারটার নাম প্রথমেই বলেছিলাম, দেখ ডিফারেন্সিয়েশন অফ এ ভেক্টর, বা এখানে আমরা ভেক্টর ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখ এখানে ডেরিভেটিভ অফ ভেক্টর, এটা কি বলছে ভালো করে দেখবি, ডেরিভেটিভ অফ ভেক্টর। আচ্ছা মনে কর, আমরা ডেরিভেটিভ অফ ভেক্টর বলার জন্য মনে কর
আমাদের স্পেসেতে এরকম একটা এবি একটা কার্ভ আমি নিলাম। আচ্ছা, এবি কার্ভটার ওপরে মনে করে আমি ধরলাম এখানে সাপোজ আচ্ছা এই কার্ভটাকে আমি এবি নাম না দিয়ে এটাকে আমি পি কিউ কার্ভ দিচ্ছি, আর এইখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি মনে কর ক্যাপিটাল এ। তাহলে এখন দেখ আমরা এই এ পয়েন্টটার পজিশন ভেক্টরটা ধরে নেব রিলেটিভ টু দ্য অরিজিন ও। ওটা হচ্ছে মনে কর আমাদের অরিজিন, আর এ পয়েন্টের পজিশন ভেক্টরটা আমি এখানে ডিনোট করছি দেখ এ ভেক্টর দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কি বললাম আবার রিপিট করছি, আমরা পজিশন ভেক্টর এ ভেক্টর যেটা বলছি রিলেটিভ টু দ্য ভেক্টর অরিজিন ও অফ এ পয়েন্ট ক্যাপিটাল এ, সেইটাকে বলছি কি না বি কন্টিনিউয়াস এবং সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ স্কেলার ভেরিয়েবল টি। তার মানে এখানে এই এ ভেক্টরটাকে আমি বলছি কি এ ভেক্টরটা ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, এই ভেক্টর ফাংশন, এটা তো একটা ভেক্টর ফাংশন, এই ভেক্টরটা কন্টিনিউয়াস বলছি, এবং তার সাথে এ ভেক্টরটা কি বলছি না এটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড ফাংশন কার না অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি, অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি, স্কেলার ভেরিয়েবল টি এর একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তার মানে কি না এ ভেক্টরটা আজকে প্রথমেই দেখ ভেক্টর ফাংশন হবে সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল বললাম, তাহলে এ ভেক্টরটা যদি কন্টিনিউয়াস হয় এবং এ ভেক্টরটা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ দ্য স্কেলার ভেরিয়েবল যদি টি হয়, তার মানে দেখ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা না এফ ভেক্টর অফ টি। এটা যেহেতু একটা সিঙ্গেল ভ্যালুড তোর ফাংশন অফ দ্য স্কেলার ভেরিয়েবল যেহেতু টি, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর টি লিখতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা কি বলতে পারবো না খেয়াল করে দেখ, আমরা এখানে কিন্তু এ পয়েন্টের পজিশন ভেক্টরটা ধরেছি এ ভেক্টর রিলেটিভ টু দ্য অরিজিন ও, এবং এখানে এ ভেক্টরটা আবার ধরলাম কি না এ ভেক্টরটা বললাম কন্টিনিউয়াস ধরলাম, এবং তার সাথে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ এ স্কেলার ভেরিয়েবল টি, মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর টি। আবার যেহেতু এ পয়েন্টে পজিশন ভেক্টর এ ভেক্টর ধরেছি, তাহলে দেখ আমরা এখান থেকে এটা লিখতে পারবো যে দেয়ারফর ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইজ ইকুয়াল টু আবার এফ ভেক্টর টি। দেখ বলা যাবে কিনা, কারণ তোরা জানিস কোনো একটা পয়েন্টে পজিশন ভেক্টর মানে ও পয়েন্ট থেকে এই দূরত্বটা বা ও এটা, তাহলে ও এ ভেক্টরটাই হচ্ছে আমাদের এ ভেক্টর। আবার এ ভেক্টরটাকে যেহেতু আমরা ধরে নিয়েছি কি না একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি, তার মানে এ ভেক্টরটাকে আমরা এখানে বলে নিচ্ছি এফ ভেক্টর টি। আচ্ছা, এখন মনে কর টিটা চেঞ্জ হলো, টিটা চেঞ্জ হয়ে আমি করলাম মনে কর টি প্লাস ডেল্টা টি, যেখানে ডেল্টা টিটা কি না ডেল্টা টিটা হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধিটা। ঠিক আছে, আগে টি ছিল এখন টি প্লাস ডেল্টা টি হয়েছে, তাহলে বৃদ্ধি কতটা হয়েছে না টি প্লাস ডেল্টা টি মাইনাস টি সমান ডেল্টা টি। আচ্ছা, টি প্লাস টিটা চেঞ্জ হয়ে যদি টি প্লাস ডেল্টা টি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তখন আর এ মানে এ পয়েন্টটার এখানে থাকবে না, তখন এ পয়েন্টটা এই পি কিউ কার্ভ বরাবর মনে কর এই বি পয়েন্টে এলো পজিশনেতে। কখন না যখন টিটা চেঞ্জ হয়ে টি প্লাস ডেল্টা টি হলো, এটা তখন মুভ করছে, এটা এ পয়েন্টটা এই কার্ভ বরাবর মুভ করে বিতে এলো। এবার বিতে যখনই এলো তখন আমরা যদি বি পয়েন্টের পজিশন ভেক্টরটা নিই, বি পয়েন্টের পজিশন ভেক্টর নিতে গেলে তোকে কি করতে হবে না ওই ভেক্টর অরিজিন ও থেকে বিটাকে তোকে যোগ করতে হবে। আচ্ছা, এবার এটাকে মনে কর সাপোজ আমি স্মল বি ভেক্টর দিয়ে ডিনোট করলাম বি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে, তাহলে সেক্ষেত্রে দেখ বি পয়েন্টের পজিশন ভেক্টরটা এই বি ভেক্টরের মানটা কার সাথে সমান হবে বল দেখি, বি পয়েন্টের পজিশন ভেক্টরটা কার সাথে সমান হবে। এখানে দেখ আগে ভালো করে বুঝে দেখ, আগে যখন এ পয়েন্টের পজিশন ভেক্টরটা ছিল আমাদের এ ভেক্টর, এবং সেটা কি করেছিলাম না সেটাকে একটা সিঙ্গেল স্কেলার ভেরিয়েবল টি এর ফাংশন নিয়েছিলাম। ঠিক আছে, সেই জন্য এ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ অফ টি, এফ ভেক্টর টি লিখেছিলাম। এবার টিটা চেঞ্জ হয়ে হয়েছে, মাথায় রাখবি টিটা কিন্তু এখন আর টি নেই, টিটা চেঞ্জ হয়ে হয়েছে টি প্লাস ডেল্টা টি, এবং তখন কি হচ্ছে না তখন এ পয়েন্টটা মুভ করে বি পয়েন্টেতে এসছে, এবং এ ভেক্টরটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এ ভেক্টরটা চেঞ্জ হয়ে আমি ধরে নিচ্ছি এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর হয়েছে। ভালো করে বুঝে দেখ কি বললাম,
এ পয়েন্টটা যখনই মুভ করে এই কার্ভ বরাবর মুভ করে বি পয়েন্টে আসছে তখন এ ভেক্টরটা বিকামস এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর। তাহলে এখন এ ভেক্টরটা যদি এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর হয় তাহলে কই বল তো এখন ওবি ভেক্টর সমান কি লিখতে পারবো বল? তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই হবে ওবি ভেক্টরটাই হবে দেখ এ ভেক্টর। আচ্ছা আমি এখানে বি ভেক্টরের পাশে আমি লিখে নিচ্ছি ছোট করে এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর, ঠিক আছে? এটা কি আমি বি ভেক্টর বলছি, যাই হোক ওবি ভেক্টর ইজ ইকাল টু তাহলে দেখ হবে এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর। এবার বল দেখি এইটা তখন কার ফাংশন হবে? তখন কিন্তু আর ওটা টি এর ফাংশন থাকবে না, তখন কার হয়ে যাবে টি প্লাস ডেল্টা, কারণ টিটা তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, টিটা টি প্লাস ডেল্টা টি হয়ে গেছে। তাহলে এই জিনিসটা সমানই তখন আমি কি লিখতে পারবো না এটা সমানই হয়ে যাবে দেখ ভেক্টর অফ টি প্লাস। তাহলে এবার তোরা আমাকে বল এখন যে ইনক্রিমেন্ট বা বৃদ্ধিটা আগে ছিল দেখ এ, এখন এলো দেখ বি তে। তাহলে এবং আগে ছিল আমাদের কত না আগে ছিল আমাদের দেখ এ ভেক্টরটা, মানে ওই ভেক্টরটা ছিল এ ভেক্টরটা, আর এখন হয়েছে এ প্লাস ডেল্টায়। তাহলে বুঝতেই পারছিস এখান থেকে যদি ইনক্রিমেন্ট বা বৃদ্ধিটা আমি বার করি কতটা বৃদ্ধি হয়েছে, তাহলে সেটা কি করে বার করবো না এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর, এই জিনিসটা মাইনাস এ ভেক্টর মানে ডেল্টা এ ভেক্টর, এটাই হয়ে যাচ্ছে আমাদের ইনক্রিমেন্টটা। আচ্ছা তাহলে আমরা দেখ সেক্ষেত্রে বলতে পারবো কি না দাস দ্য ইনক্রিমেন্ট অফ এ ভেক্টর ইজ, সেটা কি হয়ে যাচ্ছে না এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর, এই জিনিসটা মাইনাস এ ভেক্টর সমান হয়ে যাচ্ছে আমাদের দেখ ডেল্টা এ ভেক্টর। আচ্ছা এবার এখন এই জিনিসটাকে আবার পরের লাইনে সমান দিয়ে আমি একটু লিখে নিচ্ছি দেখ ডেল্টা এ ভেক্টরটাকে, এটা মানে কত না এটা মানে দেখ আমাদের এফ ভেক্টর টি প্লাস ডেল্টা টি, তাহলে আমি মানটা বসিয়ে দিচ্ছি দেখ এফ ভেক্টর টি প্লাস ডেল্টা টি। আচ্ছা এ ভেক্টর মানে কত না এ ভেক্টর মানে দেখ এফ ভেক্টর টি, সেই মানটাও বসিয়ে দিই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম বল দেখি না আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেলাম দেখ দ্যাট ইজ এফ ভেক্টর টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ ভেক্টর টি, এই জিনিসটা সমান আমাদের চলে এলো দেখ ডেল্টা এ ভেক্টর। ভালো করে বুঝে দেখ এবার আমি যদি এখন এর বোথ সাইডকে ডেল্টা টি দিয়ে ভাগ করে দিচ্ছি মনে কর, তাহলে এখান থেকে লিখছি অর এফ ভেক্টর টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ ভেক্টর টি টোটালটা ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে সেক্ষেত্রে দেখ এটা পেয়ে যাবি কত, ডান দিকটাকেও নিশ্চয়ই একই করতে হবে ডেল্টা টি হবে। আচ্ছা এখন মনে কর আমি এ থেকে বিটাকে যোগ করলাম, ঠিক আছে ছবিতে। আচ্ছা এই যে দেখ এইটা মাইনাস এইটা লিখছিস ইনক্রিমেন্ট অফ এ ভেক্টর, ছবিতে ইনক্রিমেন্ট অফ এ ভেক্টরটাই কোনটা হবে বল দেখি না সেটাই হবে দেখ ইনক্রিমেন্ট অফ এ ভেক্টর ইজ এটা এই যে মানটা লিখেছি এ প্লাস ডেল্টায় মাইনাস এ ভেক্টর সমান ডেল্টায়, এটাই ছবিতে কোনটা হবে এ বি ভেক্টরটা দেখ এই যে এ থেকে বিতে যাচ্ছে, তার মানে ইনক্রিমেন্টটা তোর কি হয়ে যাচ্ছে তোর এ ভেক্টরের ইনক্রিমেন্টটা হয়ে যাচ্ছে দেখ এই এ বি ভেক্টরটা, এবং সেটা এ বি ভেক্টরটা কার সাথে সমান হচ্ছে না ডেল্টা এ ভেক্টর, আবার ডেল্টা এ ভেক্টর মানেই হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম কি না আমরা অ্যাকচুয়ালি পেলাম দেখ এখানে এ বি ভেক্টর ইজ ইকাল টু, আমরা লিখতে পারি দেখ এটাকে এ বি ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ ভেক্টর টি, ঠিক আছে সমানই হয়ে যাচ্ছে ডেল্টা এ ভেক্টর, এটাই হচ্ছে আমাদের এ ভেক্টরের ইনক্রিমেন্ট বা বৃদ্ধিটা। এবার আমি কি করলাম না বোথ সাইডে তোর ডেল্টা টি দিয়ে ডিভাইড করেছি। আচ্ছা এবার তোরা ছবিটায় আয়, ছবিটায় ভালো করে দেখ এখানে বি পয়েন্টটা এখন যদি এ এর দিকে টেন্ড করে কার্ভেতে তাহলে কি হবে বল দেখি, বি পয়েন্টটা যদি এ এর দিকে টেন্ড করে ছবিতে তাহলে কি হবে সেক্ষেত্রে ডেল্টা টি টেন্ডস টু জিরো। তার মানে ভালো করে বুঝে দেখ আমি এখন এটা বলতে পারি কিনা যে কি রে ডেল্টা টি টেন্ডস টু জিরো হয়ে যাবে তো ছবিতে, না হবে না? তাহলে এখানে দেখ আমি যদি বলি যে ইফ নাও ডেল্টা টিটা যদি জিরোর দিকে টেন্ড করে তাহলে সেক্ষেত্রে দেখ বি পয়েন্টটা এ এর সাথে কোইনসাইড করে যাবে, কোইনসাইড করে যাওয়া মানে সমাপাতিত হওয়া মানে একটা আরেকটার উপর চেপে যাবে আর কি। তাহলে ডেল্টা টিটাকে তুই যদি এখন 10 to 0 করাস তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল বি টেন্স টু কোইনসাইড উইথ এ, এবং এই যে কর্ডটা দেখছিস এ এবং বি পয়েন্টে যে জয়েনিং সরলরেখা, কর্ড মানে অ্যাকচুয়ালি জ্যা আর কি, এখানে এই যে জয়েনিং সরলরেখা এই কর্ডটা সেক্ষেত্রে কি হবে বল দেখি না সেক্ষেত্রে তখন
এ পয়েন্টে এই কার্ভটা পি কিউ কার্ভটা এ পয়েন্টের ট্যানজেন্টের সাথে কোইনসাইড করে যাবে। কখন? না যখন ডেল্টা টি টেন্স টু জিরো হবে। ডেল্টা টি টেন্স টু জিরো হওয়া মানে বি পয়েন্টে যখন এ এর সাথে কোইনসাইড করে যাচ্ছে, বিটাও তখন টেন্স টু কোইনসাইড উইথ দ্য পয়েন্ট এ, এবং এই এ বি কর্ডটা তখন কি হয়ে যাবে না টেন্স টু কোইনসাইড উইথ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট এ। এ পয়েন্টে যে পি কিউ কার্ভের ট্যানজেন্ট আছে, ঠিক আছে, সেই ট্যানজেন্টের সাথে এই এ বি কর্ডটাও কিন্তু কোইনসাইড করে যাবে। কখন? না যখন বিটা ওই এ পয়েন্টের দিকে টেন্ড করবে বা ডেল্টা টিটা যখন টেন্স টু জিরো হবে। এবার এখন এই যে লিমিটিং ভ্যালু কার? না ডেল্টা এ বাই ডেল্টা টি, যেটা ডান দিকে পেয়েছিলাম দেখ আমরা, এই যে ডেল্টা এ বাই ডেল্টা টি, এর যে লিমিটিং ভ্যালুটা কখন? না অ্যাজ ডেল্টা টি টেন্স টু জিরো। এই লিমিটিং ভ্যালুটা কি বলা হচ্ছে? ইজ কল্ড দ্য ডেরিভেটিভ অর দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কার? না এ ভেক্টরে। এ ভেক্টরের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলা হচ্ছে কার? না এই লিমিটিং ভ্যালুটা ডেল্টা এ বাই ডেল্টা এ ভেক্টর বাই ডেল্টা টি অ্যাজ ডেল্টা টি টেন্স টু জিরো। সেইটা কি বলা হচ্ছে কি না এ ভেক্টরের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু টি। এবং সেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে? না সেটাকে তখন ডিনোট করা হবে ডি এ ভেক্টর বাই ডিটি। তাহলে এই যে ডেফিনেশনটা এখানে বললাম ডি এ ভেক্টর বাই ডিটি, এটা কি বলা হচ্ছে? ডেরিভেটিভ অফ এ ভেক্টর অথবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ এ ভেক্টর। বুঝতেই পারছিস এখানে ডিটি আছে মানে উইথ রেসপেক্ট টু টি করছি। কাকে বলবো এটাকে? না এই লিমিটিং ভ্যালুটাকে, ডেল্টা এ ভেক্টর বাই ডেল্টা টি হোয়েন এভার ডেল্টা টি টেন্স টু জিরো। তার মানে দেখ আমরা এই জিনিসটা সমান কি লিখতে পারবো? না লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এ ভেক্টর বাই ডেল্টা টি। এবং এটাই হচ্ছে এ ভেক্টরের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের তোর সিম্বল, যেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করছি। আবার কোনো কোনো সময় দেখবি বইয়েতে ডি এ ভেক্টর বাই ডিটি না লিখে দেখবি এফ ভেক্টর টি মাথায় ড্যাশ এরকমও এক্সপ্রেস করা হয়। কেন বল দেখি? না এখানে খেয়াল করে দেখ, এ ভেক্টর সমান ছিল এফ ভেক্টর টি, তাহলে যখনই তুই এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবি তাহলে এটা ডি এ ভেক্টর বাই ডিটি। আর এফ ভেক্টর টি কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হয়? তোরা যখন এফ এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করিস তখন কি লিখিস? এফ ড্যাশ এক্স। এখানেও তেমনি এফ ভেক্টর টি কে তুই যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবি তখন নিশ্চয়ই সেটা কি হবে? এফ ড্যাশ টি। এবার পার্থক্য হচ্ছে এখানে ফাংশন ছিল আর এখানে ভেক্টর ফাংশন আছে। ভেক্টর ফাংশন থাকার জন্য অবশ্যই মাথায় কিন্তু ভেক্টর সাইন তোকে দিতে হবে এখানে। তাহলে এফ ভেক্টর টি বা ডি এ ভেক্টর বাই ডিটি সেই জিনিসটা কি পেয়ে গেলি? না ইজ ইকাল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এ ভেক্টর বাই ডেল্টা টি। এটা কি আমরা বলছি কি না এ ভেক্টরের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু টি। এবং সেটাকে ডিফাইন করা হচ্ছে কি হিসাবে? না এই ডেল্টা এ বাই ডেল্টা টি এর লিমিটিং ভ্যালুটা হোয়েন এভার ডেল্টা টি টেন্স টু জিরো। তার মানেই দেখ এই ডেফিনেশনটাকে যদি আরো এক্সপ্লেন করি এটাকে সমান আবার কি লিখতে পারবো? না দেখ আমাদের ডেল্টা এ বাই ডেল্টা টি এর মানটা দেখ আমরা আগের লাইনে এখানে কি ছেড়ে এসেছিলাম, না এইটা সমান দেখ এইটা ছিল। তাহলে আমরা এইটাকে এবং এর সাথে এইটাকে যদি এক কম্বাইন করি তাহলে কি পাচ্ছি বল দেখি? না আমরা পাচ্ছি দেখ এই ডেফিনেশনটা ভালো করে মনে রাখতে হবে, এফ ড্যাশ টি ইজ ইকাল টু ডি এ ভেক্টর বাই ডিটি সমান পেয়ে যাচ্ছি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এ ভেক্টর বাই ডেল্টা টি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আর কি হবে? না এফ ভেক্টর টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ ভেক্টর টি টোটালটা ডিভাইডেড বাই ডেল্টা টি। এটা কি আমরা বলছি কি না এফ ড্যাশ টি ভেক্টর। এবং এটা পাচ্ছি কিভাবে? না সেটাই দেখ এইখানে এই থিওরিটার মধ্যে দিয়ে দেখ দেখানো হলো বা বলা হলো তোকে। ঠিক একই রকম ভাবে তুই যদি অন্য কোনো পয়েন্টে নিস, মানে করে যদি টি ইজ ইকাল টু সি পয়েন্টে যদি বার করতে চাস তাহলে সেক্ষেত্রে কিন্তু টি ইজ ইকাল টু সি পয়েন্ট বা টি ইজ ইকাল টু জিরো পয়েন্টেও তুই ওই একই রকম ভাবে বার করতে পারিস। এখানে ডেরিভেটিভের যে ডেফিনেশন বললাম সেই ডেফিনেশন থেকে। এবার এই জিনিসটাকে কিন্তু আবার অন্যভাবেও লেখা যায়। তোরা যখন ফাংশনের ডেরিভেটিভের ডেফিনেশন পড়েছিলি, ঠিক আছে, সেখানে দেখবি অল্টারনেটিভ আর একটা ডেফিনেশনও কিন্তু এর সাথে সাথে দেওয়া ছিল।
সেই ডেফিনেশনটা কি না, সেই ডেফিনেশনটাও এখানে দেখ বলে দিচ্ছি তোদের, সেটাও কাজে লাগতে পারে কোথাও। আচ্ছা, এইখানে তাহলে আমি যদি মনে কর সি পয়েন্টে যদি লিখি, তাহলে একটা ভেক্টর ফাংশন আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, এই ভেক্টর ফাংশনটা অফ এ সিঙ্গল স্কেলার ভেরিয়েবল টি, এটাকে বলা হবে ইজ সেড টু হ্যাভ এ ডেরিভেটিভ, is said to have a derivative, ঠিক আছে, is said to have a derivative or said to have a derivative or is said to be derivable or is said to be derivable কোথায় না at c, যদি কি হয় না if, তখনই বলা হবে at c পয়েন্টে ডেরিভেবল বা ডেরিভেটিভ রয়েছে এই ভেক্টর ফাংশনটা, তখনই যদি কি হয় না লিমিট h টেন্ডস টু 0 f ভেক্টর c প্লাস h মাইনাস f ভেক্টর c বাই h, এই জিনিসটা কি করে না এটা যদি এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে এই যে লিমিট ভ্যালুটা, এই লিমিট ভ্যালুটা আগে আমরা বলতে পারবো ইজ সেড টু বি ডেরিভেটিভ অফ এফ ভেক্টর টি, কোথায় অ্যাট টি ইজ ইকাল টু সি, এবং সেটাকে এক্সপ্রেস করব কিভাবে না, সেটাকে তখন এক্সপ্রেস করব এফ ড্যাশ সি ভেক্টর দিয়ে। তার মানে কি না, তার মানে তখন আমরা লিখতে পারবো দ্যাট ইজ এফ ভেক্টর সি ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ ভেক্টর সি প্লাস এইচ মাইনাস এফ ভেক্টর সি বাই এইচ। তোদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আগেরটার সাথে এটা তো মিলছে না, আগেরটার এই ডেফিনেশন দেখ একই ডেফিনেশন, জাস্ট আমরা ওখানে ডেল্টা টিটাকে ইনক্রিমেন্ট করেছিলাম, টিটা বৃদ্ধি হয়ে টি প্লাস ডেল্টা টি, ঠিক আছে, এখানে ডেল্টা টি এর জায়গায় আমি জাস্ট কি নিয়েছি, এই সেম ডেফিনেশনই কাজে লাগিয়েছি, এখানে আমি ডেল্টা টি এর জায়গায় এই বসিয়ে নিয়েছি। তাহলে আর ভেক্টর ইজ ইকাল টু এফ ভেক্টর টি, এই ভেক্টর ফাংশনটাকে বলতে পারবো ইজ সেড টু হ্যাভ এ ডেরিভেটিভ, এর একটা ডেরিভেটিভ রয়েছে এই ভেক্টর ফাংশনটা, বা এটাকে বলা হবে ডেরিভেবল কোথায় না অ্যাট সি পয়েন্টেতে, তখনই যদি ইফ এই লিমিটটা যদি এক্সিস্ট করে মানে কি, মানে এই লিমিটটার ভ্যালু যদি ফাইনাইট হয়, প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়ে গেলে হবে না, লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, ভ্যালুটা ফাইনাইট আসতে হবে। যদি এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে এই ভেক্টর ফাংশনটা ইজ সেড টু হ্যাভ এ ডেরিভেটিভ কোথায় না অ্যাট সি পয়েন্টে, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এফ ড্যাশ সি ভেক্টর ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ ভেক্টর সি প্লাস এইচ মাইনাস এফ ভেক্টর সি টোটালটা ডিভাইডেড বাই এইচ। এবার এই জিনিসটা কি তোরা আলাদা ডেফিনেশন একটা ছিল মনে করে দেখ, যে এফ ড্যাশ সি ভেক্টর এই জিনিসটা কি আবার লেখা যায় দেখ এইভাবে, লিমিট, এটাও অল্টারনেট ডেফিনেশন পড়েছিলি তোরা, লিমিট টি টেন্স টু সি এফ ভেক্টর টি মাইনাস এফ ভেক্টর সি বাই টি মাইনাস সি। কিরে এটাও তো ডিফারেন্সিয়েশনের ডেরিভেটিভের ফর্মুলা ছিল না, পড়িসনি? এফ ভেক্টর সি ইজ ইকাল টু টি টেন্স টু সি এফ ভেক্টর টি মাইনাস, এখানে জাস্ট ভেক্টর ফাংশন আছে, তোরা যখন পড়েছিলি সেগুলো ভেক্টর ফাংশন ছিল না, এমনি ফাংশন ছিল, আর এখানে তার বদলে ভেক্টর ফাংশন নিয়ে সব কাজ করতে হবে আমাকে, মানে মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে দিতে হবে তোকে, এই যা পার্থক্য। তাহলে এফ ড্যাশ সি ভেক্টর ইজ ইকাল টু লিমিট টি টেন্স টু সি এফ ভেক্টর টি মাইনাস এফ ভেক্টর সি বাই টি মাইনাস সি, এবং এখানেও এই জিনিসটা সমান এই জিনিসটা তখনই লিখতে পারবো প্রোভাইডেড দ্যাট দ্য লিমিট অন দ্য আর এইচ এস রাইট হ্যান্ড সাইডের লিমিটটাকে কিন্তু অবশ্যই এক্সিস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সমান এটা লিখতে পারবো না। তাহলে দেখ এইখানে ডেরিভেটিভ লিমিট কন্টিনিউটির যে ডেফিনেশনগুলো বলা হলো সেই জিনিসগুলো ক্লিয়ার হলো কিনা দেখ, এরপরে আমি থিওরেমে যাবো এখানে।